আমরা দাঁড়িয়ে আছি ডক্টর এম আমজাদ হোসেন স্যারের এক অমর কীর্তির সামনে, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়। যখন এনায়েতপুরের মতো একটি প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো পৌঁছেনি, তখন ডক্টর এম আমজাদ হোসেন স্যার তৈরি করেছে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়, যেটি এখন বর্তমানে বাংলাদেশের অন্যতম একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হিসেবে দাঁড়িয়ে আছে এনায়েতপুরের বুকে। চলুন এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে এবং ডক্টর এম আমজাদ হোসেন স্যারের সম্পর্কে শুনে আসি বিশ্ববিদ্যালয়েরই সম্মানিত উপাচার্য স্যারের কাছ থেকে। চলুন আমার সাথে। এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। বলছি ডক্টর মীর মোহাম্মদ আমজাদ হোসেন স্যারের কথা, যিনি মানুষের কল্যাণে প্রতিষ্ঠা করেছেন একাধিক সেবা প্রতিষ্ঠান। তার মধ্যে অন্যতম হল খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন এমন একজন মানুষ, যাকে ভরসা করে তার কাঁধে গোটা একটি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব তুলে দিয়েছিলেন ডক্টর মীর মোহাম্মদ আমজাদ হোসেন স্যার। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর হোসেন রেজা স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আমরা তো শুনেছি যে ডক্টর মীর মোহাম্মদ আমজাদ হোসেন স্যার একটি বিশেষ লক্ষ্য পূরণের জন্য আপনাকে এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়েছিলেন। তো এই বিশ্ববিদ্যালয় নিয়ে তার স্বপ্ন কি ছিল? তিনি এই বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা করেন তখন আমাকে সাথে নিয়ে দেখাশোনা করতেন। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করতাম যে এদেশের শিক্ষা ব্যবস্থার সম্বন্ধে তার এত স্বচ্ছ ধারণা ছিল যে অতটা আমারও ছিল না এরকম। উনি বলতেন যে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের দুর্বলতা হলো বিশ্ববিদ্যালয় থেকে বেরোয়েও আমাদের ছেলেরা তাদের জীবিকা অর্জনের জন্যে এটা মোটেই সাহায্যকারী হচ্ছে না। তা আমাদের শিক্ষা ব্যবস্থায় দুর্বলতা আছে, আমাদের সিলেবাসের দুর্বলতা আছে। তো উনি চাইছিলেন বিশ্ববিদ্যালয়টা হবে কর্মমুখী এবং শিক্ষার্থীরা যেন ভালো কর্মী, খুবই একবিংশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করার মতন কুশলী হয়ে আর একই সঙ্গে নৈতিকতা সম্পন্ন হয়ে এই বিশ্ববিদ্যালয় থেকে বের হবে। তাহলে এমপ্লয়ীদের কাছে, যারা চাকরি দেবেন তাদের কাছে আদৃত হবে, শ্রমবাজারে নাম হবে, দেশের ছেলেরা অন্যর সঙ্গে প্রতিযোগিতা করে জীবনে প্রতিষ্ঠিত হবে। এই ধরনের একটা বিশ্ববিদ্যালয় গড়ার জন্যে উনি আমাকে প্রেরণা দিতেন। স্যার, আমরা তো জানি যে ডক্টর মীর মোহাম্মদ আমজাদ হোসেন স্যারের শিক্ষা জীবন অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। তো ওনার শিক্ষা জীবনের কোন বিষয়টি প্রত্যেকটা শিক্ষার্থীদের মধ্যে থাকা উচিত বলে আপনি মনে করেন? যখন উনি স্কুলে পড়তেন তখন এই নৌকো দিয়ে তার স্কুলে যেতে হতো, এনায়েতপুর থেকে নৌকো দিয়ে স্কুলে যেতে হতো। তো ওই নৌকোর মাঝি মাঝে মাঝে তাকে নিতে চাইতো না, হয়তো ভাড়া দিতে পারতেন না এরকম, কিন্তু তখন উনি নিজের নৌকো ঠেলে সেই এনার স্কুলে উনি যেতেনি। সব থেকে আশ্চর্য একটা ঘটনা বলি শোনো। MBBS পরীক্ষার সময়ে ওনার ডান হাতটা ভেঙে গেল। তখন ওনার শিক্ষকরা বলল, তোমার তাহলেতে এখন আর হবে না, এই হাত যখন ভালো হবে তখন তুমি আবার পরীক্ষা দেবে। কি আশ্চর্য, কখন যে উনি বাঁ হাতে লেখা অভ্যেস করে ফেলছেন আমার কেউ টেরই পায়নি। টাকা সে বাঁ হাতে লিখে পরীক্ষা দিয়েছিলেন উনি এবং খুব ভালো রেজাল্ট করে পাস করেছিলেন। আমার মনে হয় আজকালকার ছেলেরা তার এই নিয়মানুবর্তিতার দিকটা, তার এই অধ্যবসায়ের দিকটা, তার এই জয়ী হওয়ার অপরাজয় মনোভাবটা যদি ধরে রাখতে পারে তাহলে তারা জীবনে উন্নতি করবে। স্যারের সাথে কাটানো এমন কোনো স্মৃতি যেটা এখন আপনার মনে পড়ছে? তার বয়স তো বেশি হয়েছিল, তার বয়সে এত মেধা, সেটা অবাক হয়ে যাবে। একবার হলো কি, বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের থেকে একটা যন্ত্র, তার নাম pH মিটার, এই pH মিটার কেনার জন্যে ওই ডিপার্টমেন্ট থেকে লেখা ইন্ডেন্ট করা হলো। তখন ইন্ডেন্টটা ওনার কাছে পৌঁছলে উনি আমাকে টেলিফোন করলেন। উনি আমাকে বললেন যে pH মিটার তো এর আগে কেনা হয়েছে। স্যারকে বলছি যে স্যার, আমাকে তো বিভাগ প্রধান বলছে যে pH মিটার কখনো কেনা, ছোট্ট যন্ত্র। তখন আমি আশ্চর্য হয়ে গেছিলাম যে উনি কবে কেনা হয়েছে, তারিখ, দিনক্ষণ, ক্যাশ মেমো, এমনকি কত পাতায় ওটা ইনভেন্টের লেখা আছে সব বলে দিলেন একদম। এই যে মেমোরি,
এটা আমি আর দ্বিতীয় আর একটা কখনো দেখিনি, সেটা খুব মনে পড়ে। এক্সট্রা অর্ডিনারি মেমোরি ছিল একদম। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। উপস্থিত আছেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের সম্মানিত প্রিন্সিপাল এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি আপনি দীর্ঘদিন ডক্টর এম আমজাদ হোসেন স্যারের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োজিত ছিলেন, সেখানে অনেক সময় কাটিয়েছেন এই পেশায়। সেখান থেকে আপনি যদি আপনার কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতেন স্যার। অ্যাকচুয়ালি আমি 2004 সনে ডক্টর আমজাদ হোসেন স্যারের এই প্রতিষ্ঠিত যে মেডিকেল কলেজ অথবা আমাদের যে নার্সিং কলেজ, খাজা ইউনুস ইউনিভার্সিটি সহ যে এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে, এটার প্রতিষ্ঠাতা স্যারের সঙ্গে আমার প্রথম পরিচয় হয় ঢাকাতে। 2005-এ আমরা মেডিকেল কলেজের পারমিশন পাই সরকার থেকে। তারপরে আমাদের মেডিকেল কলেজের যাত্রা শুরু হয়। প্রথমে ডক্টর আমজাদ হোসেন স্যারের যে মিশন এবং ভিশন ছিল, ওনার মটোই ছিল যে এন্টার টু লার্ন, লিভ টু সার্ভ। এবং উনি চাইতেন যে ভালো ডাক্তার হওয়ার আগে ভালো মানুষ হতে হবে। নিজের শারীরিক ব্যাপারে ওনার কিছু আলাপ ছিল এবং এই হসপিটালেই আমরা ওনাকে এনজিওগ্রাম করেছি। ওনার পেসমেকার বলে একটা যন্ত্র আছে যেটা হার্টবিট কমে গেলে দিতে হয়, এই হসপিটালেই ওনাকে স্থাপন করা হয়েছে। দেশের বাইরে ওনাকে কখনো কোনো চিকিৎসার ব্যাপারে নেওয়া যায়নি এবং উনি বলতেন যে আমার এখানে যদি চিকিৎসা না হয় তাহলে তো অন্য রোগীর চিকিৎসা এখানে হওয়ার কোনো সুযোগ নেই। এবং আমরা সেই 2009-এর আগের থেকেই ফরেন স্টুডেন্ট, যেটা আপনারা জানেন যে মেডিকেল কলেজে 45% অ্যাজ পার গভর্নমেন্ট রুল, আগে ছিল 50%, পরে 45% অফ দ্য টোটাল সিটস ফরেন স্টুডেন্ট ভর্তি হয়। ফরেন স্টুডেন্টের ব্যাপারে আরও উনি তৎপর হতে বলতেন সবসময়, যে যদি আপনাদের ভবিষ্যতে এখানে কোনো ফরেন স্টুডেন্ট আসে সেই ব্যাপারে আপনাদের প্রস্তুতি। অর্থাৎ মেডিকেল কলেজকে একটা আদর্শ মেডিকেল কলেজ করার জন্য যা যা করার দরকার সব কিছু উনি করেছেন। স্যার, আমরা জানতে চাচ্ছি একটি বিষয়। আমরা জানি আমাদের এনায়েতপুর একটা প্রত্যন্ত অঞ্চল ছিল, এইখানে একটি মেডিকেল কলেজ স্থাপন করার বিষয়টা অনেকে হয়তো ভাবতে পারবেন না। অবশ্যই তিনি কোনো একটা নির্দিষ্ট চিন্তা বা লক্ষ্য কেন্দ্র করে এখানে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজটা স্থাপন করেছে। স্যারের লক্ষ্যটা কি ছিল এখানে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ স্থাপন করার? আমার কাছে স্যারের সঙ্গে আলাপ করে যেটা মনে হতো, যে উনি প্রায় বলতেন যে দেখেন ইন্ডিয়ায় বিভিন্ন যে সেন্টারগুলি যেগুলি নাম করা, এই ক্যান্সার সেন্টার অথবা অন্য আইয়ের সেন্টার ইন্ডিয়ায় ভেলোর বলে বনুল, দেখবেন যে একদম প্রত্যন্ত এলাকায়, ওটা পরে একটা উপশহর হয়ে গেছে। ওনার ইচ্ছা ছিল যে গরিব এবং যারা ট্রিটমেন্টে রিস্ক করতে পারে না, কাছে যেতে পারে না, তাদের কাছে কিভাবে এই চিকিৎসা সুযোগটা নেওয়া যায়। ঢাকা শহরের আশেপাশে উনি আমাকে বলতেন যে আমি তো ইচ্ছা করলে ঢাকা শহরের ভিতরে বা আশেপাশে এই বড় প্রতিষ্ঠান করতে পারতাম, কিন্তু তাতে আমার এই অঞ্চলের যারা আছে অবহেলিত এবং চিকিৎসা বঞ্চিত, তাদের কোনো সুযোগ তো আসতো না। তাই সেই হিসাবে ওনার অ্যাম্বিশনই ছিল যে যেখানে সুবিধা বঞ্চিত মানুষ আছে সেখানে যদি কিছু কাজ করা যায়, এই একটা বড় উদ্দেশ্যে উনি কিন্তু এই প্রতিষ্ঠানটা তৈরি করেছেন। ধন্যবাদ স্যার আপনার অত্যন্ত মূল্যবান কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। মম জীবন যৌবন। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের বায়োরিচার্জ সার্ভিসের অপারেশন ডিরেক্টর এবং তার আরেকটি পরিচয় রয়েছে, তিনি ডক্টর মীর মোহাম্মদ আমজাদ হোসেন স্যারের নাতনি ডক্টর আমিনা কাশফিয়া ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমরা শুনেছি যে আপনি স্যারের অনেক বেশি আদরের ছিলেন, তো স্যারের সাথে কাটানো এমন কোনো মুহূর্ত যেটা আপনার এই মুহূর্তে মনে পড়ছে? উনি মানে দুনিয়া থেকে চলে যাওয়ার আগ দিন পর্যন্ত আমার সব মুহূর্তের মধ্যে হি ওয়াজ অলওয়েজ দেয়ার। সো আমি আলাদা করে সেগ্রিগেট করে বলতে পারবো না যে নানু ভাই এই মুহূর্তে আমার সাথে ছিল না। সো আমার লাইফের প্রত্যেকটা স্টেপে, ছোট ছিলাম 12 বছর আগের কথা, সে সবসময় সব জায়গায় ছিল। সো মুহূর্তে আলাদা করে বলার কিছু নাই, মানে অল দ্য মোমেন্টস ওয়ার স্পেশাল।
ম্যাম আপনি তো একজন ডক্টর, তো আমজাদ হোসেন স্যারের আপনার এই ডক্টর হওয়ার পিছনে কতটুকু অবদান রয়েছে? ও মাই গড, অনেক বড় অবদান আছে। আই নেভার ওয়ান্টেড টু বি আ ডক্টর। নানু ভাইয়া বলছে যে আরে পরীক্ষা তো দিয়ে আসো, কিছু হবে না, যাও যাও পরীক্ষা দাও। তারপরে আমি পরীক্ষা দিব, আচ্ছা। ইভেন আই ডিড নট নো যে পরীক্ষার মধ্যে যে গোল গোলগুলা যে সবগুলা পূরণ করা লাগে না, আমি এটাও জানতাম না। আমি সব কালোগুলা সব কালো করে, মানে আমি জানি না, আই এম সরি, বাট ইয়া নানু ভাই ওয়াজ লাইক আরে ভাইয়া যাও একটু বসো। আচ্ছা বসছি, গেছি, আচ্ছা হয়ে গেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে কাজ করো, 15-20 দিন পর এসে ক্লাস জয়েন করো। আমি যাবো না এনায়তপুরে, আমি হব না ডক্টর, না 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 না, মানে I was forced, but alhamdulillah now I know যে why I was forced. তার 100% এফর্ট ছিল আমাকে ডাক্তার বানানোর পিছে। ম্যাম আমজাদ হোসেন স্যারের জীবনের উপরে লেখা যে বইটি আছে শ্রদ্ধা স্মারক বইটি, সেখানে আমরা দেখেছি যে স্যার আপনাকে বেস্ট ফ্রেন্ড ডাকতেন। তো আপনার কি মনে হয় যে স্যার কেন আপনাকে বেস্ট ফ্রেন্ড ডাকতেন? প্র্যাকটিক্যাল স্পিকিং আমি তখনও জানতাম না কেন ডাকতো, এখন হয়তো একটু একটু জানি। হয়তো বা তার সাথে আমি সিমিলার একটা পার্সোনালিটি, আই ডোন্ট নো, মেবি আমি সিমিলার একটা পার্সোনালিটি তার সাথে হয়তো আমার আছে। বা সে সবসময় চাইতো যে তার কাছের মানুষটা বা একটা বেস্ট ফ্রেন্ড, আমার যাকে বলি যে আমার মানে একই রকম আমার সাথে মানে মতো হবে, আমার মতো কথা বলবে, আমি যেভাবে চিন্তা করি চিন্তা করবে, আমি যেভাবে মানুষকে মাফ করে দিই, যেটা নানু ভাই করতো, খারাপ জিনিস থেকে ভালো জিনিস বের করে নিয়ে আসা, পজিটিভ মানুষের আশেপাশে থাকা, সবসময় মানুষকে রেসপেক্ট করা। আমি যেই পজিশনেই থাকি না কেন ওই পজিশন থেকে, প্রত্যেকটা মানুষের পজিশন থেকে মানুষের রেসপেক্ট করা। আই গেস এগুলো জিনিস নানু ভাই অলওয়েজ চাইছে, স্যার আমজাদ স্যার অলওয়েজ চাইছিল যে কাশ্মীরের মধ্যেও থাকে। সো কন্টিনিউয়াসলি সে যখন আমাকে বেস্ট ফ্রেন্ড বলতো, আই গেস এটাই রিফ্লেকশন বা সিক্রেট অফ কলিং মি বেস্ট ফ্রেন্ডের স্টেটমেন্ট ছিল আর কি। কারণ আই ডোন্ট নো, বললাম দেন অলসো আই ডিডন্ট নো, এখনো আর কি মেবি আই নো 10% অফ ইট। তো ম্যাম স্যারের ব্যক্তিগত জীবনের কোন জিনিসটা আপনাকে আপনার চলার পথে সবসময় অনেক বেশি অনুপ্রাণিত করে? নানু ভাই ইউজ টু টেল মি যে ভাইয়া চলো তুমি সামনে, আমি আসি, সমস্যা নাই। সো নানু ভাই ইউজ টু অলওয়েজ সে দিস। আর এখন যেটা হয় যে এত শুনছি, আমি এটাকে আসলে ইনহেরিটও করি, আবার এটা একটা ডিভিশন অসমোসিস দিয়ে তো আমার ভিতরে বোধহয় চলেও আসছে। স্পিরিচুয়ালি যেমনি বলেন, আমিও সেমটা আমার আশেপাশে সাবঅর্ডিনেটস, কলিগস বা এনিওয়ান আই সি, আমি এটা বলি যে কিছু হবে না, আমি আসি, সমস্যা নেই। অ্যান্ড আমি তখন যখন এই কথাটা বলি, ইটস নট জাস্ট আমি বলতেছি, আই গিভ মাই 110% টু মেক শিওর যে কাজটা হচ্ছে। আই টেক ইট পার্সোনালি। সো এই কথাটা ইটস বিউটিফুল অ্যান্ড সামওয়্যার এটা আসলে গাথা। সো ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সুবর্ণা। আমরা এখন আছি খাজা ইউনিসাল ইউনিভার্সিটির অ্যাডভাইজার ইন্টারন্যাশনাল রিলেশন প্রফেসর কর্নেল ডক্টর নাজমুল হাসান মালিক স্যারের কাছে। কেমন আছেন স্যার? জি আমি ভালো আছি। আপনার সাথে আমাদের প্রয়াত প্রতিষ্ঠাতা ডক্টর মীর আমজাদ হোসেন স্যারের কখন প্রথম দেখা হয়েছিল? 2007 সালে। আমি তখন আর্মি থেকে মাত্র রিটায়ার করে খাজা ইউনুস মেডিকেল কলেজ হসপিটালে কার্ডিয়াক সার্জন হিসেবে জয়েন করলাম। তো ব্যক্তি হিসাবে ডক্টর আমজাদ স্যারকে আপনি কিভাবে দেখেন? প্রথমে আমাকে যেটা বলতে হয় সেটা হচ্ছে উনি ওয়ান অফ দি গ্রেটেস্ট ফিলান্থ্রপিস্ট অফ দিস কান্ট্রি। 2007 সালে আমরা যখন জয়েন করি তখন হসপিটাল রোগীর সংখ্যা কম ছিল, কিন্তু উনি এটা বুঝতে পারছেন যে এই এলাকার রোগীর জন্য, এই এলাকার মানুষের জন্য উনি যদি স্বাস্থ্যসেবা মানুষের দরজায় নিয়ে আসতে পারেন তাহলে এই এলাকার লোকজনের অনেক উপকার হবে। এটা সম্ভবত ওনার যে এই এলাকায় জন্ম নেওয়া একজন মানুষ হিসাবে ওনার যে ব্যক্তিগত অনুভূতি বা অব্লিগেশন, সেটা থেকেই হয়তো উনি এটা করা শুরু করছেন। আর এই হসপিটালে এসে আমি 7 সাল থেকে এই 24 সাল পর্যন্ত এটাই দেখে গেলাম যে এখানে ওনার ছেলেমেয়েরা কাজ করতেছে। আজকে উনি নেই, ওনার ছেলেমেয়েরা ওনার হাতের সেই ফ্ল্যাগ এখনও উড়ায় চলছেন, সেই নীতিতে বিশ্বাস রেখে সেভাবেই কাজ করে যাচ্ছেন, কোনো পারিশ্রমিক ছাড়া সেবা দিয়ে যাচ্ছেন এখানে। এবং এই হসপিটাল যে আজকে এত বড় হসপিটাল, একটা ক্যান্সার সেন্টার, একটা কার্ডিয়াক সেন্টার, নিউরোলজির জায়গা, কার্ডিয়াক সার্জারির জায়গা, কার্ডিওলজির সেন্টার, এত কিছু এই গ্রামের ভেতরে উনি তৈরি করছেন
এবং এইটা ওই সময় উনি বুঝতে পারছেন যে এটা এখানে তৈরি হয়ে ভালোভাবে চলবে। এটার জন্য আমি ওনাকে সালাম জানাই। আমার ব্যক্তিগত জীবনে আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘোরার সুযোগ হয়েছে, কিন্তু এইরকম একটা ফিলান্থ্রপিস্ট অ্যাটিটিউড নিয়ে সেবার জন্য, এলাকার সেবার জন্য, সমাজের সেবার জন্য, নিজের স্বার্থ ছাড়া, প্রশ্নটা হচ্ছে নিজের স্বার্থ, এটা ছাড়া আগানো লোকের সংখ্যা অসম্ভব রকম কম। স্যার আমরা সবাই এটাই বিশ্বাস করি। স্যার আমজাদ স্যারের সাথে আপনার কোনো মধুর স্মৃতি যেটা আপনাকে জীবনে চলার পথে ইন্সপায়ার করেছে আমাদের সাথে যদি শেয়ার করেন। ওনার 2007 সাল থেকে 8 সাল পর্যন্ত আমি এই হসপিটালে কাজ করি। আমি জয়েন করার কিছুদিন পরে এখানে তদানীন্তন জার্মান অ্যাম্বাসেডার একদিন এখানে থাকলেন, বিকালবেলা উনি আবার চলে গেলেন। যাওয়ার 2-3 মাস পরে উনি আমাকে টেলিফোন করলেন, অ্যাম্বাসেডার সাহেব আমাকে টেলিফোন করলেন যে তার কাছে 2টা হাই এন্ড ইকোকার্ডিওগ্রাফি মেশিন আছে। তার একটা সে কোনো একটা বড় হসপিটালকে দিয়েছিল, কিন্তু তারা ওটা চালাতে পারে নাই। সেকেন্ড যেটা আছে ওইটা আমাদেরকে দিতে চায়। তো আমি খবর শুনে খুবই খুশি হয়ে চেয়ারম্যান স্যারের কাছে গেলাম, ডক্টর মীর আমজাদ হোসেন স্যারের অফিসে গেলাম। ওনার সেই ছোট্ট রুমে বসেন, সেই অফিসে যে ওনাকে জিজ্ঞেস করলাম যে স্যার অ্যাম্বাসেডার তো আমাদেরকে একটা ইকোকার্ডিওগ্রাফি মেশিন দিতে চায়, অনেক দামি একটা মেশিন। তো উনি শুনে আমার দিকে তাকায় বলে, মল্লিক এটা নিয়েন না, বিদেশিদের কোনো জিনিস দিলে তার সাথে কোনো না কিছু লাগানো থাকে, তো পরে হয়তো বলবে যে এইটা করে দাও, এটা করে দাও, কাজে এটা নিয়েন না, ওদেরকে না করে দেন। এরকম আর বাংলাদেশে আর কেউ এটা করতে পারবে এইটা আমার মনে হয় না। তো কাজে এটা আমার একটা স্মৃতি যেটা আমি শেয়ার করি সবার সাথে, যে ওনার যে এই যে দৃষ্টিভঙ্গি, যে আমি আমার টাকায়, আমার সম্পদে এই দেশের লোকের জন্য যা করতে পারি আমি সেটা করার চেষ্টা করি, অন্যের সাহায্যে না। সেটা এখনো সৌভাগ্যক্রমে সেই একই জিনিস এখনো চালু আছে। এটা আল্লাহরও মহান কৃপা এবং এই খাজারও বোধহয় দোয়া আছে, সেই জন্য এটাই ভাবে এখনো চলছে। জি ধন্যবাদ স্যার, ধন্যবাদ সময় আমাদের তার জন্য। ডক্টর মীর মোহাম্মদ আমজাদ হোসেন স্যার একজন চিকিৎসক হিসেবে কেমন ছিলেন, এই প্রশ্নটি থেকেই যায়। চলুন জেনে আসি তার কাছে চিকিৎসা নেওয়া একজন পেশেন্টের কাছে তিনি চিকিৎসক হিসেবে কেমন ছিলেন। উনি একজন সিদ্ধ পুরুষ বললেও কম বলা হবে, কারণ উনি যে সেবাটা দিচ্ছেন আমার কান্না পাচ্ছে। সেবাটা দিচ্ছেন না, আমি 2007 সালে এই নাথপুর হাসপাতালে অপারেশন করছি, এখন পর্যন্ত আমি ভালো আছি। ওনার আন্তরিকতা, ওনার কর্ম, মানে যে উনি যে শ্রমটা এই হাসপাতালের জন্য দিয়েছেন, এত কষ্ট কেউ করেন, অনেক সেবা, অনেক রুগী, অনেক সুবিধা করে দিয়েছে। টাকা পয়সার ব্যাপারে অন্যান্য সেবা যা যা লাগে তড়িৎ গতিতে, আমরা তার কাছে কৃতজ্ঞ। আমরা যতদিন বেঁচে থাকবো ওনার জন্য দোয়া করব। উনি আমাদের সঙ্গে যেভাবে মিশছেন মনে হয় যে পরিবারের একজন সদস্য। বললেন যে 2007 সালে আপনি এখানে চিকিৎসা নিয়েছিলেন, তখন কি চিকিৎসা নিয়েছিলেন এবং আপনার সেটার অভিজ্ঞতাটা একটু জানতে চাচ্ছিলাম। এখানে এই এনায়তপুর হাসপাতালে আসার পর আমাকে ওটি রুমে এবং বিছানা যেগুলো সুবিধা সব কিছু আমাকে দেখাইছেন, এবং সাথে সাথে আমজাদ সাহেবও দেখাইছেন, এবং বিদেশেও যে চিকিৎসাটা হয় সেটাই ওনারা এখানে দিচ্ছেন। আমি খুশি, আমি এই ব্যাপারে খুশি এবং ভালো আছি। অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। এমন মহান ব্যক্তিত্ব আমাদের মাঝে চিরজীবন অমর হয়ে থাকবে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এনায়তপুরের স্বনামধন্য এবং একমাত্র বালিকা উচ্চ বিদ্যালয় মেহেরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়। 1952 সালে মেয়েদের শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করে ডক্টর মীর মোহাম্মদ আমজাদ হোসেন স্যার প্রতিষ্ঠা করেছেন এই বিদ্যালয়টি।
আসুন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে ডক্টর মীর মোহাম্মদ আমজাদ হোসেন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। শিক্ষা নিয়ে আমাদের অনেকে অনেক কি হচ্ছে এই প্রতিষ্ঠাতা তৈরি করেছেন। তো স্যার আপনার মতে স্যার এমএম আমজাদ হোসেন স্যার কি ধরনের চেতনা উনি আসলে আগের থেকেই শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন। ওনার শিক্ষার যে দুর্যোগপূর্ণ পরিবেশে উনি শিক্ষা গ্রহণ করেছেন, নিজে শিক্ষিত হয়েছেন, পাশাপাশি ছেলেদের সাথে মেয়েদেরকে শিক্ষিত করার যে মানসিকতা তৈরি করেছেন উনি সুদূর প্রসারী চিন্তা করতেন এবং সেই সুদূর প্রসারী চিন্তার আলোকেই আজকের এই মেহেরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় আজকে এত দূরে এগিয়ে গেছে। কাজে ওনার চিন্তা চেতনা ছিল অনেক সুদূর প্রসার। তার পিতা জনাব আলহাজ মুসলিম উদ্দিন সাহেব, তিনি মেয়েদের বিদ্যালয়ে বিরোধিতা করেন, কিন্তু ডাক্তার এমএম আমজাদ হোসেন সাহেব তার পিতাকে এই বলে রাজি করান যে এই এলাকার মেয়েরা শিক্ষিত না হলে এলাকার ছেলেরা অন্য এলাকার থেকে শিক্ষিত মেয়ে বিয়ে করে আনবে, আমাদের মেয়েদের ভালো বিয়ে হবে না। পরবর্তীতে আলহাজ মুসলিম উদ্দিন সাহেব এই বিদ্যালয় করার অনুমতি দান করে 1952 সালে 1 ফেব্রুয়ারি এই অত্র এলাকায় নারী শিক্ষার অগ্রণী ভূমিকা পালনকারী একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলেন। আলহামদুলিল্লাহ অনেক তার সঙ্গে হৃদয়পূর্ণ আলাপ হয়েছে এবং শেষ মুহূর্তে যখন যেবার উনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমি উনি সেপ্টেম্বর মাসে ইন্তেকাল করেন, তো আমি আগস্ট মাসে তার অফিসে গিয়েছিলাম। অফিসে গিয়ে আমি প্রথমে তাকে জিজ্ঞাসা করেছিলাম, রোজার পরে রোজা হয়েছে আগস্ট মাসে, তো জিজ্ঞেস করলাম আপনি কি রোজা রাখছিলেন? তো উনি আমাকে বলেছিলেন ইমাম সাহেব এই মুহূর্তে কি রোজা ছাড়া থাকা যায়? ওনার শেষ কথা তার সময় এরকম হয়েছিল। একজন মানুষ হিসেবে যতগুলো গুণাবলী থাকা দরকার তার মধ্যে শতগুলো গুণাবলী বিদ্যমান রয়েছে আমি মনে করি।